প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভায় উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছে আমার স্নেহের মির্জা ফুরকান, আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে গেলেন শেখ আব্দুস সামাদ মাদানী হাফিজাহুল্লাহ। আমার পরে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শেখ নুরুল আলম। আর যারা বাইরে আছে তাদেরকেও আহমদ চলে আসতে বলো। সবাই একসাথে আমরা কিছু আলোচনা করি, শুনে যাব ইনশাআল্লাহ। মোটা দাগে কয়েকটি কথা আমাদেরকে ভালো করে জানতে হবে। যে বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে সে বিষয়ে আমি হচ্ছে ইলমে পরিপূর্ণ একজন মিসকিন। যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে সে বিষয়ে আমি ইলমে মিসকিন। 2, এই সংক্ষিপ্ত সময়ে এতগুলো বিষয়ে কথা বলা সম্ভব নয়। গণতন্ত্র, খেলাফত, সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা, একটা আলোচনা করলে 2-3 ঘন্টার কন্টেন্ট। অতএব আমি শুধু টাচ দিয়ে ছাত্র ভাইদের একটু কি মাথায় কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। শেষ থেকে শুরু করি সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে হয়েছে, এটা 2টা কনসেপ্ট আছে। ইতিহাসের দিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখবেন ইতিহাস মানুষ মনে করে, যারা হিস্ট্রির, এখানে তো মনে হয় জগন্নাথ, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার ছাত্র আছে, সবাই আমরা পড়েছি ইউনিভার্সিটিতে ইতিহাসের প্রবর্তক বা জনক কে বলেন তো? হেরোডোটাস, তাই না? এটা বলে, কিন্তু এটি হচ্ছে একটি পাশ্চাত্য শিখানো কথা। ইতিহাস আমরা মূলত পাই কোথা থেকে বলেন তো? মহাগ্রন্থ আল কোরআন থেকে, যেটা হচ্ছে অথেন্টিক। আর একটু অথেন্টিসিটি আছে কোথায়? তাওরাত এবং জাবুরে, ওল্ড টেস্টমেন্ট এবং নিউ টেস্টমেন্টে, যেগুলো কি হয়নি, কিছুটা অথেন্টিসিটি আছে ওইখান থেকে। যেমন আদম হাওয়া আলাইহিস সালাম এবং তার পূর্ববর্তী থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সকল কিছুর ইতিহাস আমরা কোথা থেকে পাই? আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে। তাহলে ইতিহাসের জনক কি করে কি হলো? হেরোডোটাস হলো। দ্বিতীয়ত আরেকটা বিষয় দেখবেন, আমাদের ম্যাক্সিমাম মুসলিম ইতিহাসগুলো লিখেছে পিকে হিস্ট্রি। হি ওয়াজ অলসো hypocrite of Islamic history and politics. কিছু কিছু সময়ে তিনি অনেক বড় ধরনের হিপোক্রেসি করেছে। কিসের ক্ষেত্রে? ইসলামিক ইতিহাস লিখতে গিয়ে। বাজারে যত ইসলামিক খেলাফত ব্যবস্থা এবং 4 খলিফার ইতিহাস লেখা আছে, তার অধিকাংশই হচ্ছে কি রংচং মাখানো মিথ্যা, কিছু সত্য। যদিচ সৌদি আরব এবং বৈরুত থেকে যেগুলো বই এই ইতিহাসের ইসলামিক খেলাফতের উপর রচিত হয়েছে, তার ম্যাক্সিমাম আমরা অনুবাদ করতেই পারিনি। যার ফলশ্রুতিতে কিছু অল্প কিছু ইতিহাস আমাদের কাছে সামনে আছে বাংলা ভাষাভাষীর, না হলে নাই বললেই চলে। কিসের উপর? খেলাফতের ওপর। এই জন্য দেখবেন মুসলিম সন্তান হয়ে ইসলামিক খেলাফতের ওপর বিষোদ্গার করে, মুসলিম সন্তান হয়ে ইসলামিক খেলাফতের ওপর প্রশ্ন তুলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। খায়রুল উম্মাতি করনি, পৃথিবীতে শ্রেষ্ঠতম যুগের নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে শ্রেষ্ঠতম যুগ হচ্ছে কি খোলাফায়ে রাশিদার যুগ এবং তার পরবর্তী যুগ। এই যুগ নিয়ে যে প্রশ্ন তুলবে তার ঈমান নিয়ে হচ্ছে কি প্রশ্ন উঠবে। আকীদার বিষয়গুলো খুব কনসেপ্ট ক্লিয়ার। খেলাফত নিয়ে যারা প্রশ্ন তুলবে তাদের ঈমান নিয়ে কি উঠবে প্রশ্ন উঠবে। দেখবেন খেলাফত নিয়ে যারা বিষোদ্গার করে তারা সত্যিকারের অর্থে মুসলিম হতে পারে না। কারা করে?
37 হিজরির পরে যারা খারেজি হয়েছে, রাফেজি হয়েছে, মুতাজিলার যারা জন্ম হয়েছে মুতাজিলের, এরাই মূলত কি এই ইসলামী খেলাফত নিয়ে কি করে বিষোদ্গার করে। আর তাদেরই কিছু সহচর আমাদের অদ্যাবধি দেশ পর্যন্ত কি আছে, এবং সেই সংশ্লিষ্ট লোকও আজ পর্যন্ত ইসলামী খেলাফতকে নিয়ে কি বিষোদ্গার করে। সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা কি? সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থার প্রথম ধারণা গ্রহপত্তন করেন আধুনিক ইসলাম সমাজে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাক্কি জীবন কত বছর দাওয়াত দিয়েছেন? 13 বছর। হিজরত করার পর তিনি প্রথম কনস্টিটিউশন তৈরি করলেন কাদের জন্য? মদিনাবাসীর জন্য। মদিনাবাসীকে গ্রাউন্ড তৈরি করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আগেই দাওয়াতি কি একদল বাহিনী পাঠিয়ে দিয়েছেন। কোথায়? মদিনায়। গ্রাউন্ড তৈরি হয়েছে, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেছেন? মদিনায়। মদিনায় যাওয়ার পর মদিনা সনদ কি রচনা করেছেন, যা পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত কি কনস্টিটিউশন বা দলিল। এগুলো ভুলে গেলে চলবে না। কিন্তু আজকে আমাদেরকে শেখানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কনস্টিটিউশন কি? ইউএসের ছোট সংবিধান। পৃথিবীর সংবিধান সবচেয়ে থেকে উন্নত কার? ব্রিটেনের। কোথাকার? কার? সুইজারল্যান্ডের। কোথাকার? ফিনল্যান্ডের। কিন্তু কখনো কম্পারেটিভ স্টাডি আমাদের মাঝে উপস্থাপিত হয় না, হুইচ অন ইজ দ্য মোর বেটার অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার কনস্টিটিউশনস। কারণ কোনটা যে বেস্ট এটা আমাদের কাছে কি উপস্থাপিত হয় না, কারণ আমরা যেটা বেটার এটা পড়াশোনা করিনি। কোনটা? প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ও সুন্নতি নবীহি। পথভ্রষ্ট হবে না দুইটি জিনিসকে তোমরা যখন কি আঁকড়ে ধরে রাখবে, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর কি সুন্নাহ। বস্তুত আমাদের দেশে একদল আছে শুধু বলবেন কোরআনের আলোচনা হবে, কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআনের পথ চাই, একবারও বলে না সুন্নাহর কথা। কারণ সুন্নাহর বিষয়টা তাদের কাছে ছোটখাটো, সুন্নাহর বিষয়টা ছোটখাটো, ইকামতের দিন বড়। বুঝতে পারেননি? ছোটখাটো বিষয়গুলোকে জবাই দিয়ে ইকামতের দিন কি করতে চায়? তারা প্রতিষ্ঠা করতে চায়। এটাও একটা কি আছে, বিশাল অংশের একটা গ্রুপ আছে। খুব চোখ কান খোলা রেখে আমাদের আলোচনাটা একটু শুনতে হবে। সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থায় আমাদের পৃথিবীতে এখন বর্তমানে কতটি রাষ্ট্র বলেন তো? প্রায় 200-রও অধিক, তাই না? আমরা তো স্বাভাবিকভাবে হংকং, তারপরে কি হ্যাঁ না যেরকম চায়না যেগুলো গ্রহণ করে রেখেছে, তারপর আরও বিভিন্ন যারা তাইওয়ান, এরকম অনেক রাষ্ট্র আছে যারা রাষ্ট্র কিন্তু কি নাই, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত নাই। রাষ্ট্রের এলিমেন্ট কয়টি? 4টি, তাই না? কি এটা রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছে, তাই না? সমসাময়িক কি কি বলেন তো? নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে, সেখানে জনগণ থাকতে হবে, একটা কি সরকার থাকবে, সুভরেনিটি, পিপল, গভর্নমেন্ট, কি স্টেট, আর একটা কি সুভরেনিটি, যেটা হচ্ছে কি সার্বভৌমত্ব। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কি থাকবে? এটা কি আমরা কখনো দেখেছি বলেন? হ্যাঁ, এটাই তো আমাদের এখান থেকে ধার করা। এই তত্ত্বটাই হচ্ছে কি ইসলাম থেকে ধার করা। ইসলামে কি প্রথম আমির রাষ্ট্রের, তারপরে কি মামুর, তারপরে কি থাকবে শুরা থাকবে, তাই না? তারপরে হচ্ছে কি এই জনকাঠামো এবং জনগণ এবং ভূখণ্ড। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নির্দিষ্ট কোনো ভূখণ্ডের উপর কখনো এমফাসিস দেওয়া হয়নি। উগ্র ন্যাশনালিজমের উপর কোনো গুরুত্ব নাই, উম্মা কনসেপ্ট। এই উগ্র ন্যাশনালিজমকে দমানোর জন্যই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1939 সালে এবং 1914 সালে। কিন্তু ফলশ্রুতিতে কি পরিবর্তিত হয়েছে? জাতিপুঞ্জ হয়েছিল 1919 সালে, আর 1945 সালে কি হয়েছে? ইউনাইটেড নেশন, জাতিসংঘ।
দুটার সংগঠনের আদলে আবার উগ্র ন্যাশনালিজমে কি হয়েছে, সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে কাঁটাতারের বেড়া যদি এদিক ওদিক কেউ হয়ে যায়, ফেলানির মতো হত্যা ঘটে যায়। পৃথিবীর এরকম বহু রাষ্ট্রেই খালি একটু এদিক ওদিক, কিন্তু ভূমিটা কার? ভূমিটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অপরাধ করলে অপরাধের বিচার হবে, কিন্তু ভূমিতে এদিক ওদিক গেলে তাকে হত্যা করতে হবে, এই মানবতা কোথা থেকে পেল? সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমাদের জানতে হলে এই জিনিসগুলো প্রথমত জানতে হবে। 2, এই রাষ্ট্র ব্যবস্থার ধারণা প্রাচ্যবিদরা কি বলেছেন? প্রাচ্য মানে কি? এশিয়া। আর পাশ্চাত্য মানে? আগে মানচিত্র আমাদের ছাত্র ভাইদেরকে বুঝতে হবে। একটা মানচিত্রের বাম দিক হয় পশ্চিম, ডান দিক হয় কি? পূর্ব। ওপর দিক কি হয়? উত্তর। নিচের দিক কি হয়? দক্ষিণ। বাংলাদেশ কোন দিকে আছে? নিচে আছে, মানে কি? দক্ষিণে। আর আমাদের, আমরা বলি না পশ্চিমা বিশ্ব, বাম দিক আমেরিকা ইউরোপ কোথায় আছে? বাম দিকে আছে। এটার জন্য আমরা বলি কি? পশ্চিমা। আর মধ্যপ্রাচ্যটা কি? মাঝখানে আছে, যেগুলো বলা হয় কি? মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে প্রথম রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা। কি রাষ্ট্র ব্যবস্থা? কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থা যখন খেলাফত আকারে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেল, এর বিপরীতে ইউরোপীয়রা, আমেরিকানরা বা অন্যান্য সমাজ ব্যবস্থা, তখন তারা মুখ থুবড়ে পড়ল। সেখানে কয়েক ধরনের রাষ্ট্র ব্যবস্থা ছিল। একটা সামন্তবাদী, একটা রাজশাসন, আর একটি হচ্ছে পোপ দ্বারা নিয়ন্ত্রিত স্টেট গভর্নর। কোথায়? পাশ্চাত্যে। ইতালির মতো একটা জায়গায় দেখবেন বুটের মতো একটা রাষ্ট্র, এখানে 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 ক্ষুদ্র, মানে এখনো দেখবেন আফ্রিকায় অনেক কি জনগোষ্ঠী আছে যারা গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা করে। আপনি আপনার ইউনিয়নেও দেখবেন, এখনো বাংলাদেশে বহু ইউনিয়নে এক বংশ আওয়ামী লীগ আর এক বংশ হচ্ছে কি বিএনপি। ওরাই সারা জীবন এই বংশ থেকে হয় একবার চেয়ারম্যান, আর ওই বংশ থেকে হয় একবার কি চেয়ারম্যান। দেখেন এরকম এই গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা ইউরোপেও কি বেশি ছিল, আজও তাই আছে অনেক ক্ষেত্রেই। মসজিদ কমিটির সভাপতি কি হবে? যার 10 খান লাঠি আছে, যার ভালো টাকা পয়সা আছে, সেই। দেখেন এই যে একটা গোত্রতান্ত্রিক চর্চা, এথনিক কনফ্লিক্ট, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো আমাদের সমাজে কি বিরাজ করছে। এই পরিস্থিতিতে যখন ইউরোপের মাটিতে এইরকম রাষ্ট্র ব্যবস্থা হয়, তখন প্রথম আধুনিক রাষ্ট্রের তত্ত্ব দিলেন ম্যাকিয়াভেলি। নাম শুনেছেন নিশ্চয়ই যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন। ম্যাকিয়াভেলির তার একটা বিখ্যাত গ্রন্থ লেখেন, গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স। প্রিন্সে উনি প্রথম ধর্ম থেকে রাষ্ট্রকে কি করে দেন? আলাদা করে দেন। সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি বুঝেন, তখন আপনি গণতন্ত্র এবং খেলাফতের ভিতরে পার্থক্য অনেক কিছু আমার কি হবে, বোঝাটা সহজ হয়ে যাবে। খুব সংক্ষেপে আমি আলোচনা করে যাচ্ছি। এটা কততে? 16th সেঞ্চুরিতে। কে? ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির থিওরিটা যে ইতালি একটা বুট রাষ্ট্র, এখানে 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 এত গোত্রতান্ত্রিক শাসনকে টোটাল একটা রাষ্ট্রে যদি করতে হয়, তাহলে 2টা পলিসি করতে হবে। কার? শাসকের। কি করতে হবে? আ প্রিন্স শুড বি কম্বাইন্ড 2 কোয়ালিটিস, আ ফক্স আর লায়ন। একজন শাসকের 2টা চরিত্র থাকবে। ফক্সের মতো কানিং হবে, আর লায়নের মতো হচ্ছে কি থাবা মারতে পারতে হবে, হিংস্র হতে হবে। মানে বুঝতে পারেননি, যখনই বিএনপি থাকে আওয়ামী লীগকে কিভাবে থাবা মারে দেখেন, আর যখনই আওয়ামী লীগ থাকে তখনই কি তার অপোজিশনকে কিভাবে থাবা মারে, হায়নার মতো করে। এই যে 2টা দলের ভিতরে দেখেন, এই তত্ত্বটা কোথা থেকে? ওইখান থেকে। এই তত্ত্বের মূল মন্ত্রই হচ্ছে সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট। ধর্ম এবং রাষ্ট্র হচ্ছে আলাদা। বুঝতে পারেননি, ম্যাকিয়াভেলি প্রথম তত্ত্বটাই দিল, ধর্ম হবে আলাদা, রাষ্ট্র হবে আলাদা। এটা কোথায়? ইউরোপে। ইউরোপের কোন ধর্ম ছিল সেই সময়? খ্রিস্টান। আমাদের এখানে কি ধর্ম আছে? 90% মানুষের ধর্ম হচ্ছে কি ইসলাম। বিষয়টা ক্লিয়ার হতে হবে। সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা, ওদের ওখানে খ্রিস্টান ধর্ম গ্রন্থ
ইহুদি ধর্মগ্রন্থ মানব সমস্যার কোনো সমাধান দিতে পারছিল না। পোপরা সামাজিক কোনো সমস্যার সমাধান দিতে পারছিল না, যার ফলশ্রুতিতে কোনো বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না, আইন বিভাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না, পারিবারিক জীবন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারছিল না। ভুলভাল ব্যাখ্যা দিচ্ছিল কারা? সেই সময়ের পোপরা, যার ফলশ্রুতিতে ম্যাকিয়াভেলির মতো দার্শনিকের জন্ম হয় এবং বলে যে এই ধর্ম দিয়ে রাষ্ট্র চলতে পারে না, ধর্ম দিয়ে সমাজ চলতে পারে না। কিন্তু মুসলিম সমাজে, ইসলামিক সমাজে কখনো এই জিনিসটি কি হতে পারে? কেন হতে পারে না? আজকে খুতবায় ওটাই বলছিলাম। হতে পারে না এই কারণে যে জীবন্ত মুজিজা মহাগ্রন্থ আল কোরআন এবং আল্লাহর নবীর জীবনী আমাদের সামনে সকল সমস্যার সমাধান দিয়েছে। তার প্রমাণ 1450 বছর আগে যে কোরআন ছিল এখনো সেই কোরআন একই আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। ক্লিয়ার? এর দায়িত্ব হেফাজত কে নিয়েছে? স্বয়ং আল্লাহ। দ্বিতীয় প্রেক্ষাপট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে আমাদেরকে কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম প্রত্যেকটা জিনিস কি করেছেন? শিক্ষা দিয়েছেন। সে এক্সাম্পল, ঘুম থেকে উঠবো তার দোয়া কি বলেন? আলহামদুলিল্লাহি যে আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর আমি বাথরুমে যাব, কোন পা দিব? বাম পা দিব। কি পড়বো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তারপর কি বের হব? কোন পা দিব? গুফরানাকা। এই তত্ত্বটা কমিউনিজম, সোশিয়ালিজম, ত্রিপিটক, বাইবেল, ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট কোন গ্রন্থে আছে যে সকালে ঘুম থেকে ওঠার পরে দোয়া হবে, বাথরুমে যাওয়ার পরে এটা বসবে, বাথরুম ব্যবহার করার হাতটা হবে বাম এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, উজু করার সময় নাকে এভাবে পানি দিবে, কয়বার নাক ঝাড়বে এবং গড়গড়া কিভাবে কুলি করবে, মুখ হাত কিভাবে ধুবে? পৃথিবীর কোন গ্রন্থে, পৃথিবীর কোন আদর্শে দেওয়া আছে? নাই। এটা গেল কি জীবন শুরু। এখান থেকে যুদ্ধনীতি থেকে, ফরেন পলিসি থেকে, ইন্টারন্যাশনাল গ্লোবালি সবকিছু দর্শন সমাধান কোথায় দেওয়া আছে? মহাগ্রন্থ আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তাহলে এই ইসলাম ধর্ম রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম না অক্ষম? হ্যাঁ, সক্ষম। কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, সরাসরি কি হয়ে যাবে? কাফের। একটা সুন্নাতকে যদি কেউ ছোট করে দেখে, তার বিধান কি? কুফরের দিকে চলে যাবে। সুন্নাতকে ছোট দেখা, আমি পারছি না, অনেক ইবাদত আছে, এটা আমার দুর্বলতা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, তার বিরুদ্ধে হাদিস বানিয়ে নেওয়া মাঝহামি গোড়ামির মাধ্যম দিয়ে, এটি একটি কি? কুফরি। দেখবেন পায়ে পা মিলানো কি সুস্পষ্ট হাদিস। হ্যাঁ, তো এখন বলছে এটা দরকার নাই, অস্বীকার যেমনি করলো কুফরি করে ফেললো। ধরেন না মিলালেও সালাত হয়ে যাবে, কিন্তু অস্বীকার যখন করেছে তখন ও কুফরি করে ফেলেছে। জোরে আমিন বলে সালাত আদায় করতে হবে সালাতের শেষে, তখন কি? অস্বীকার করে ফেলেছে, কুফরি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আবার শুনতে হবে, দুটা দলিল উপস্থাপন করছে, কিন্তু এটা স্পষ্ট হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সালাতই হবে না সূরা ফাতিহা পাঠ ছাড়া। এটা যদি অস্বীকার করে ফেলে তাহলে কি হয়ে যাবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটার নাম হচ্ছে ঈমান। এই জায়গায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সমসাময়িক আমাদেরকে যারা শিক্ষা দিচ্ছে, বিশেষ করে বস্তুবাদী সংগঠন, কি এ দল কি ওই দল, সবারই একটা ফুল কনসেপ্ট, ধর্ম এক জায়গায় থাকবে, রাষ্ট্র আর এক জায়গায় থাকবে, ধর্ম এক জায়গায় থাকবে, রাজনীতি আর এক জায়গায় থাকবে। মানে
ধর্মীয় নেতারা শুধু মোনাজাত করবে, যে কোনো জিনিস উদ্বোধন হবে খাম্বা তৈরি করবে, মূর্তি তৈরি করবে, আর সিনেমা পর্যন্ত উদ্বোধনে যে মোনাজাত করে ফেলে দেবে। বুঝতে পারেন নেই? মানে এদের কামটাই হচ্ছে কি মোনাজাত, আর ওই যে মানে ওই যে তাদের হচ্ছে ধর্মটা একটা আত্মিক বিষয়, সেটা হচ্ছে কি সালাত সিয়াম করবে, আর এটা শুধুমাত্র আল্লাহর সাথে আর এই ব্যক্তির সাথে, সমাজের সাথে কোনো সম্পর্ক নাই। এটা যদি কোনো বস্তুবাদী নেতা মনে করে, ওই বস্তুবাদীর নেতার আনুগত্য করাও হারাম। ভালো করে বুঝতে হবে। এমনি করছে আছে একটা দল পার্টি করে, ওটা আলাদা, কম্পারেটিভলি ভালো আছে এর সাথে, এটা আলাদা। কিন্তু বিশ্বাস করে যদি করে তাহলে তার ঈমান থাকবে না। বিষয়গুলো খুব স্পষ্ট। সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থায় যে বিষয়গুলো আপনাদের একটু পরে দাও, সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা সারা পৃথিবীতে এখন কতটি? 195টি। জাতিসংঘভুক্ত কয়টি? 193টি। মুসলিম রাষ্ট্র প্রায় কতটি? 57টি, তাই না? আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করি যেটা হচ্ছে হসপস টাইপের, জগা খিচুড়ি। কিরকম? আমাদের রাষ্ট্রের ইতিহাস হাজার বছরের, মানে আমাদের সমাজের হাজার হাজার বছরের, কিন্তু রাষ্ট্রের ইতিহাস মানুষ মনে করে আমাদের দেশের, কেউ মনে করে 71 থেকে, কেউ মনে করে 47 থেকে, কেউ বা মনে করে 1757 থেকে। বুঝতে পারেননি? কিন্তু আমাদের সমাজের যদি ধরুন আমার বাপের নাম বলি, দাদার নাম না বলি, ইতিহাস বলতে গিয়ে, তাহলে কি আমি মুনাফিক হব না? হব না? হ্যাঁ? তাহলে যখন আমার ইতিহাস তৈরি হবে, তখন ইতিহাস যদি 52 থেকে হয়, তাহলে আপনাকে 47 স্বীকার করতে হবে না? বুঝতে পারেননি? এই মানচিত্রটা কিভাবে পেলেন? মানচিত্র কি 71 হয়েছে না 47 হয়েছে? এটা আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। 47-এ মানচিত্র হওয়ার কারণে কিন্তু 71 হয়েছে, আবার 71 হওয়ার কারণে কিন্তু 24 হয়েছে, তাই না? একটাকে আর একটাকে অস্বীকার করে কখনো কোনোদিন কি ইতিহাস রচিত হয় না। এই রাষ্ট্র কাঠামোটা কি? রাষ্ট্র কাঠামোর হচ্ছে 1500 বছর, প্রায় 1757 পর্যন্ত, বিশেষ করে 1204 থেকে 1526 সুলতানি আমল, বা 712 থেকে 1204 এ আমলের যে বিশাল দাওয়াতি পরিমণ্ডল, এবং দাহিরকে পরাজিত করা, এবং তারাইনের যুদ্ধে দিল্লিতে আমরা কি 1191 মুসলমানদের শাসন, এবং 1204-এ লক্ষণ সেন যেভাবে পালিয়ে যেয়ে এই উপমহাদেশে বিশেষ করে বাংলায় মুসলিম শাসন, এবং 1526-এর পর মোগল শাসন, এই প্রত্যেকটা শাসন আমলে শিয়া ব্যাপকভাবে প্রভাবিত, বিশেষ করে সুলতানি আমলের প্রথম পার্ট এবং মোগল আমলের একটি বিশাল বড় পার্ট থাকা সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ আমাদের কথা যে এদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ চালিয়েছে ইসলামপন্থীরা, এবং ইসলামিক জ্ঞানে যারা গুণান্বিত তারা, তাদের বিপক্ষে পক্ষে অনেক আলোচনা সমালোচনা আছে। কিন্তু 1757 থেকে 1947 এই আমলটাতে আমাদের ইতিহাসটা একবারে কি হয়ে গেছে? শেষ। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। 1757 থেকে 1947-এ ব্রিটিশরা কি করলো, এই জায়গাটা বুঝে আমরা আমাদের এই সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখানে দুইটা কাঠামো তৈরি হয়েছে। এক, ব্রিটিশরা যখন আসলো তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। কারা? একটু ভালো করে চোখ কান খুলে রাখেন। কারা বলেন তো? আহলুল হাদিসরা। সালাফি শুধু বললে হবে না, আহলুল হাদিস। কারণ এদিকের পরিচয় ছিল কি? আহলুল হাদিস। এদের মূল নেতাকে ইলমি একজন নেতা থাকে, ইলম। আগে এখন যেরকম আমি অমুক মাদ্রাসা থেকে পড়েছি, অমুক বোর্ডের অধীনে, বা অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, এটা সার্টিফিকেট দেয় না। আগে কিন্তু সার্টিফিকেট দিত অমুক ওস্তাদের অধীনে আমি পড়েছি। বুঝতে পারেননি মনে হয়? ওস্তাদের কি ছিল? সার্টিফিকেট থাকতো। মাদ্রাসার সার্টিফিকেট ছিল না, তখনকার প্রথাটা এরকম ছিল। হানাফিদেরও যে গুরু, আহলে হাদিসদেরও কি একই গুরু ছিল, শাহ
ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ। ওনার ওপর হাদিস শাস্ত্রের যে লিটারেচারের অবদান আমাদের ডক্টর মুসলিউদ্দিন স্যার কি করেছেন, ওটার ওপর পিএইচডি করেছেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি বিখ্যাত পণ্ডিত, তার একটা বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা, মোকাররম ভাই ওটার উপরে কয়েকদিন আগে পিএইচডি করলেন। তো যে বিষয়টি আপনাদের সামনে আমরা আলোকপাত করতে চাই, তার শ্রেষ্ঠ সন্তান হাদিস বিশারদ আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যখন কি করছেন, হাদিসের দার্স দিচ্ছেন। একদিকে হাদিসের দার্স এবং তাদরিস চলছে, আরেকদিকে উনি কি করলেন, জিহাদ করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে, এই ফতুয়া কি করলেন, জারি করলেন। এই ফতুয়ার আলোকে জিহাদি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কে, শাহ শহীদ ইসমাইল। তারই শিষ্য মৌলানা এনায়েত আলী, মৌলানা বেলায়েত আলী। কথা ভালো করে মনে রাখেন, কে, আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। সেইখানে দার্স দিতেন কে, পরবর্তীতে আল্লামা ইসহাক মুহাদ্দিস দেহলভী। আল্লামা ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরেই দার্স দুই ভাগে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। একদিকে কুল মিয়া নজির হোসেন দেহলভী, যিনি প্রায় 1.5 লক্ষ ছাত্র 60 বছর ধরে পড়িয়েছেন। কয় বছর, 60 বছর দিল্লিতে। কার দার্স এবং তাদরিসের স্থানে, যে জায়গায় আল্লামা কে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেই দার্সের জায়গায় দার্স দিয়েছেন, যে সিটে, যে জায়গায়, ওই জায়গায় বসে কি দিয়েছেন, দার্স দিয়েছেন কে, নজির হাসান দেহলভী। আজকে মাঝহাবি ভাইদের খারাপ লাগবে শুনলে, সেখান থেকে ভাগ হয়ে গেছে কে, আল্লামা আব্দুল গনি মুজাদ্দেদ, মুজাদ্দেদি, আব্দুল গনি মুজাদ্দেদি, এবং তারই শিষ্য হচ্ছে কি কাসেম নানুতুবি এবং রশিদ আহমেদ গাঙ্গুহি। দেখেন হানাফিরা যখন বক্তব্য দেয় তখন 80 বার করে এদের নাম নেই বক্তব্যে, কিন্তু আহলে হাদিসরা একটু অকৃতজ্ঞ, প্রগতিশীল তো, মানে প্রচুর প্রগতিশীল। এরা কখনো এদের গুরুদের ভালো মতো নাম নেয় না, যে যাদের আওতাধীন থেকে হাদিসের দার্স নিয়েছে তাদের নাম নিতে চায় না, কিন্তু নিতে হবে। তাদের কারণে হাদিসের সিলসিলা আমি কি পেয়েছি, সহি দাওয়াতটা পেয়েছি। এই না নেওয়ার কারণে আজকে আমাদের ইতিহাস, অন্যরা আমাদেরকে, আমাদের জিহাদ আন্দোলন, আমাদের সংগ্রামী আন্দোলন, আমাদের রাজনৈতিক আন্দোলন, অন্যরা এসে আমাদেরকে শেখাচ্ছে। বুঝতে পারছে কি বিষয়টা? সম্মানিত উপস্থিতি, গেল কি তাহলে বলেন তো? একদিকে আমরা দার্স এবং তাদরিসের কাজ করছি, আর একদিকে ব্রিটিশ বিরোধী আমরা কি করছি, যুদ্ধ করছি। একইভাবে আমরা প্রভাবিত হলাম কার দ্বারা বলেন তো? জগৎ বিখ্যাত আলেম, নাম কি, কিতাবুত তাওহীদের রাইটার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করলেন কোথায়, মধ্যপ্রাচ্যে। সেইখানে গিয়ে হজ করতে যখন যাইতো, তখন এখানকার মানুষ ওখানে গিয়ে কি করতো, এখন তার ভিসা লাগে 20 দিন 15 দিন 3 মাস থাকার পর আর থাকতে পারবেন না। তখন তো এরকম না, হজ করতে গেল 2 বছর 1 বছর পড়াশোনা করবে, ইলম আহরণ করবে, তারপর আসবে। মীর নিসার আলী তিতুমির মাওলানা 20 বছর থাকলেন কোথায়, হিজাজে, মক্কা মদিনায়, ইলম নিয়ে আসলেন। কোথায়, উপমহাদেশে, বাংলায় সংস্কার করলেন তাওহীদের, কিতাবুত তাওহীদের দাওয়াত দিলেন, যুদ্ধ পরিচালনা করলেন, বালাকোটের নারিকেল বাড়িয়ায় রক্ত দিলেন কে, 1831 সালে তিতুমির। কোন ঘরের সন্তান, আহলুল হাদিস। একইভাবে হাজী শরীয়তুল্লাহর ইতিহাসকে এখন অন্যরা কেড়ে নেয়। হাজী শরীয়তুল্লাহ 7 বছর কোথায় পড়াশোনা করেছেন, মক্কা মদিনায়। এসে বলল কি, দারুল হারব ঘোষণা করেছে এদেশে কি করা, ঈদের নামাজ আর জুমার নামাজ পড়া কি জায়েজ নাই। কেন বললেন বলেন তো? হ্যাঁ, বুঝতে পারেন মনে হয়। কারণ হচ্ছে উনি বললেন যে জুমার নামাজ কি বলো তো, জুমার নামাজ হচ্ছে বলেন ফরজ, ওয়াজিব না সুন্নাত? ওস্তাদ জি, ওয়াজিব।
ওয়াজিবের কাছাকাছি, তাই না? আর সুন্নাতে মুআক্কাদা কি? ঈদের নামাজ। আর ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা কি? তাহলে কোনটা আগে? তোমরা যে মুসলিম হয়েছো, এই মুসলিমটা হচ্ছে কি? ঈদের মুসলিম আর জুম্মার মুসলিম। এই মুসলিম দিয়ে কাজ নাই। ব্রিটিশদের বিরুদ্ধে তোমাদেরকে কি পূর্ণাঙ্গ ইসলামের পথে এসে যুদ্ধ করতে হবে। কাদের ডাক ছিল? আমাদের ডাক ছিল, আমাদের ডাক ছিল। এই সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। ওইটার মূল স্পিরিটের নাম ছিল হচ্ছে ইসলামী খেলাফত। বুঝতে পারেন নাই? ওই টোটাল বালাকোটের রক্তের ইতিহাসের সাথে জড়িত ছিল, আকাঙ্ক্ষা জড়িত ছিল কি? ইসলামী খেলাফত। নারিকেল বাড়িয়ার রক্তের সাথে কি ছিল? আকাঙ্ক্ষা ছিল ইসলামী খেলাফত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাদেরকে নির্বাসিত করা হয়েছিল, সেখানকার চেতনার সাথে মিশ্রিত কি ছিল? ইসলামী খেলাফত। ভালো করে বুঝতে হবে ভাইরা। এই যে দার্স তাদরিস এবং জিহাদ আন্দোলন, মাওলানা এনায়েত আলী বেনায়েত আলী দাওয়াত দিয়ে এই আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে রফি মোল্লা ৮০,০০০ সৈন্য নিয়ে কি করেছেন? ব্রিটিশ বিরোধী যুদ্ধ করেছেন। ময়মনসিংহে স্যার সেদিন বক্তব্য দিল, ধানীখোলায়, এই যে এখানকার ভুট্টু হাজি, এই যে এই অঞ্চলের, এগুলো সহ সব যুদ্ধ করতে গিয়েছিল ওই আন্দোলনের কি ফলশ্রুতিতে। ব্রিটিশ বিরোধী যুদ্ধ মূলত স্পিরিটই তৈরি ছিল কার? শেখ সাহেবও তার অসমাপ্ত জীবনীতে করেছেন। বিচারপতি মওদুদ তার ওয়াহাবি মুভমেন্টে লিখেছে। অসংখ্য কি এই আজকে তো ধরেন কি যে আজকে জামাত শিবিরের ভাইদের কি হলো, ঝামেলা হলো এই যে কয়েকদিন আগে। আরে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটিশরা। লর্ড ক্যানিং প্রথম পুলিশ ব্যবস্থা চালু করে। আজকে আমাদের তো প্রথমে বাজেয়াপ্ত আইন তো আমাদের উপর দিয়ে প্রথম চালানো হয়েছে। আন্দোলনে রক্ত দেওয়ার লোক হচ্ছে আমরা। আর আমাদেরকে নাকি বলছে যে আমরা কি শীতল সালাফি। না, আমাদের জিহাদ আন্দোলনে অবদান আছে। এই মানচিত্রের অবদানটাই হচ্ছে আমাদের, যেটা আমাদেরকে ভুল বুঝিয়ে বোঝানো হয়েছে। আর সেদিন বলল যে ইতিহাসের মাথায় যদি যান এই ভূখণ্ডের, কাদেরকে মাথা মানতে হবে? আহলে হাদিসদেরকেই মানতে হবে। সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে তৈরি হলো, সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের ওই বাংলাদেশে আপনাদের একটু আলোকপাত করে আমি শেষ করব। খুব দ্রুতভাবে আমরা জিহাদ আন্দোলনে সত্যিকারের অর্থে ব্রিটিশদের বিরুদ্ধে পেরে উঠিনি। বিশ্বাসঘাতকতার ফলশ্রুতিতে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, পরাজিত হওয়ার পর দেখলো যে আমরা পারবো না, তখন আমরা রাজনৈতিক আন্দোলন গড়ে তুললাম। 1885 সালে কি হলো বলেন তো? কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। 1885 সালে কি কংগ্রেস। 1905 সালে কি হয়েছিল বলেন তো? বঙ্গভঙ্গ। তখন আমরা দেখলাম যে এখানে একটা কি মুসলমানদের একটা স্বাদ, ক্ষমতা নিয়ন্ত্রণ করার মতো একটা অবস্থান তৈরি হলো। কিন্তু দেখলাম ওদের সাথে আমরা টিকতে পারলাম না। তাই 1906 সালে কি করেছিলাম? মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেছিলাম। মুসলিম লীগের মূল নেতৃত্ব কারা দিয়েছিল? আহলুল হাদিসরা। হ্যাঁ, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, হ্যাঁ, মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ করে আপনাদের একটু ভালো করে জানতেই হবে, আমরা কংগ্রেস পার্টিও করেছি। আমাদের প্রাণ প্রিয় নেতা শেরে পাঞ্জাব সানাউল্লাহ অমৃতসরী, যিনি 1829-এ জওহরলাল নেহেরু রিপোর্ট পাবলিশ হওয়ার পরে উনি কংগ্রেস ছেড়েছে, যে এটা তো একটা সাম্প্রদায়িক কংগ্রেস সংগঠন, আমাদের মুসলিম লীগে যেতে হবে। তার আগ পর্যন্ত কংগ্রেসে ছিলেন কে? শেরে পাঞ্জাব সানাউল্লাহ অমৃতসরী। তিনি মাহমুদ হাসান দেওবন্দিকে ওই যে মাল্টা দ্বীপে যখন তিনি বন্দী ছিলেন, তার নিজ খরচে ছাড়িয়ে নেওয়ার জন্য ব্রিটিশদের বিপক্ষে তিনি কি করেছেন? সংগ্রাম চালিয়েছেন। একজন হানাফি বিদ্বানকে। কাদের অবদান এগুলো? আহলুল হাদিসদের অবদান। তারপরে জীবন্ত একজন আমাদের কারামত প্রকাশিত হয়েছিল কার? শেরে পাঞ্জাব সানাউল্লাহ অমৃতসরী 1908 সালে কি করেছিলেন? গোলাম আহমদ কাদিয়ানীকে মুবাহালা করে পরাজিত করে উনি 40 বছর জীবিত ছিলেন। আর কে? কাদিয়ানী পায়খানায় পড়ে মারা গিয়েছিলেন কে? গোলাম আহমদ কাদিয়ানী। শেরে পাঞ্জাব সালামুল্লাহ অমৃতসরী তিনি পত্রিকার নাম দিয়েছিলেন কি? মাসিক আহলুল হাদিস। কিন্তু আজকে দেখবেন সানাউল্লাহ অমৃতসরীর ইতিহাস সাইদি সাহেবও কিন্তু কি করেছেন? ওই ডিবেটের কথা বর্ণনা করেছেন।
আল্লাহ সাইদি সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তিনি নির্যাতিত মজলুম আলেম ছিলেন, কিন্তু একবারও উচ্চারণ করেনি তিনি আহলুল হাদিস ছিলেন। ওনার সাথে রয়্যাল গেস্ট হিসেবে গিয়েছিলেন কোথায়? সৌদি আরবের ওই কি ওর নাম, কাবা ভিতরে ঢোকার জন্য প্রফেসর ডক্টর এম এ বারীর নাম নিয়েছেন, কিন্তু একবারও জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট বলেননি। আমরা দুঃখ প্রকাশ করি, কারণ ডক্টর এম এ বারী, যিনি স্বাধীনতা পরবর্তী অদ্যাবধি পর্যন্ত সকল ইসলামী সংগঠন একদিকে যা না করেছে, একজন ব্যক্তি ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তনে একাই তার চাইতে বেশি কাজ করেছেন। এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় যে বাড়ি শিক্ষা, প্রফেসর ডক্টর এম এ বারী শিক্ষা কমিশন দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কে? প্রফেসর ডক্টর এম এ বারী। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন? প্রফেসর ডক্টর এম এ বারী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রথম ভিসি ছিলেন কে? প্রফেসর ডক্টর এম এ বারী। সম্মানিত ভাইরা, আমাদের ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমাদেরকে অন্যরা এসে কি আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে? আমরা খেতে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু রাইট ট্র্যাকে তোমাদেরকে আসতেই হবে। সুন্নাতকে বলবা ছোটখাটো, আর বলবা যে ইসলামী একামতের দিনে তোমরা পিছিয়ে। আমরা কেন একামতের দিনে পিছিয়ে হব? আমরা যে কোনো সময় জিহাদের রক্ত দিতে হলে দিতে প্রস্তুত আছি। কিন্তু যত্রতত্র এই ওয়াজ মাহফিল গুলোকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, মঞ্চ বানিয়ে নিয়ে নয়। একামতের দিন ভুল বোঝাচ্ছে। এদেশে প্রায় কি 25টি ইসলামিক দল আছে, 10-12টি ইসলামিক দলের প্রতীক আছে। আপনি একটা দলেরই প্রতীক নিয়ে আপনি বলছেন এটা কেন? যখন ইসলামিক আলোচনা করবেন, তখন ইসলামিক আলোচনায় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কি, ইসলামে কি আইন বিভাগ কি, বিচার বিভাগ কি, শাসন বিভাগ কি, ইসলামের সাথে কম্পেয়ার করুন। আর আমার দল একটা আছে, আপনার দল আছে, আর এই দলের প্রচার শুরু করে দিয়েছেন কোথায়? ওয়াজ মাহফিলে, নির্লজ্জর মতো, বেহায়ের মতো। এগুলো আমাদের অবশ্যই কি করতে হবে? বন্ধ করতে হবে। এটা সামগ্রিকভাবে ইসলামের জন্য আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি হলো সেটি হচ্ছে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, যিনি কৃষক প্রজা পার্টি করেছিলেন কার? একে ফজলুল হকের। ইন্ডিপেন্ডেন্ট পার্টি করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর, যিনি সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। মৌলানা বাকি পাকিস্তান সে সময়ে কি এই 1946 সালের নির্বাচনে মুসলিম লীগের একজন পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন কি ব্রিটিশ আমলে। কার বাপ? প্রফেসর ডক্টর এম এ বারীর। তখন আমাদের কোথায় ফতোয়া ছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলন করে পুরা রাষ্ট্র কাঠামোতে একটি ইসলামিকাইজেশন করার জন্য মূল কাঠামোকে বাংলাদেশ যে তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর আপনাদের আরেকটু আগে নিয়ে যাই। প্রথম সংবিধান 1947 সালে দেশ ভাগ হলো। দেশ ভাগ হওয়ার পর প্রথম সংবিধান কেউ তৈরি করতে পারে না, পাকিস্তানিরা তৈরি করতে পারেনি। জগা খিচুড়ি একটা সংবিধান তৈরি হয়েছিল। মানে এখন দেখেন বিপ্লব করলো কারা? আমজনতা, ছাত্র। ক্ষমতা দিতে হলো কাকে বলেন তো? ডক্টর ইউনূসকে। উনি কি আন্দোলনের রাস্তায় ছিলেন? উপদেষ্টারা ম্যাক্সিমামে রাস্তায় ছিলেন। কেন দিতে হয়েছে? কেন? যোগ্যতা আনার জন্য, না হলে টিকাতে পারবে না আন্দোলনকারীরা। আন্দোলন করেছে কি ইসলামপন্থীরা পাকিস্তান সৃষ্টির জন্য, ক্ষমতা দখল করেছে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ম্যানার্ড কে? মোহাম্মদ আলী জিন্নাহর মতো লোক। He had completed bar at law from Oxford University. Cultured mannered কোথার? অক্সফোর্ডের। তার কোন জাতি নিয়েছে? যে জাতি মুসলিম। তখনও পাকিস্তানে হচ্ছে কি, একটা মেয়ে যদি রাস্তায় যেত ঢাকাতে, তখন ছবি দেখিয়েন যে রিকশাতে যাচ্ছে, চারিদিকে কি, তখনকার নেতা কে ছিল? আর ও আবার কোথাকার? এই যে দুইটার চেতনার যখন কি হচ্ছে, জ্ঞানজাম তৈরি হচ্ছে, তখন সংবিধান ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান করেছে ঠিকই, কিন্তু এখানকার আইন বিভাগ কি হবে, বিচার বিভাগ, ফরেন পলিসি কি হবে, এগুলো একটা হসপস দিল ব্রিটিশ কিছুটা, আর কিছুটা কি ইসলামিক। তখন আলেম ওলামা বিক্ষোভ করলো, এই সংবিধান আমরা 1956 এর আমরা মানি না, সংবিধান পাকিস্তানের ইসলামিক পরিপূর্ণ হতে হবে। তখন পাকিস্তানের পুরো আলেম ওলামা, এই পাকিস্তান ওই পাকিস্তান, পূর্ব পশ্চিম মিলা, কেউ এই 47-40টা প্রশ্ন
উপস্থাপন করলো 1956-এর কনস্টিটিউশনের, কেউ উত্তর লেখার সাহস পেলেন না। প্রথম উত্তর লেখার দায়িত্ব দেওয়া হলো কে? আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি। আর উপমহাদেশের প্রথম ইসলামী সংগঠন প্রতিষ্ঠিত হলো কখন? গোরাবায়ে আহলে হাদিস 1895 সালে। সকল তো 1940-এ হলো, তাবলিগ জামাত 1921-এ হলো, সব তো অনেক পরে, আমরা সাংগঠনিক হিসাবে অনেক আগে। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক দূরদর্শিতা না করার কারণে, অভাবের কারণে আমরা অনেকটাই মেইন স্ট্রিম থেকে এখন কি আমরা পিছিয়ে গেছি। সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থায় আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি সেই জবান না দিতে পেরেই এই নাজিরা বাজারেই উনি কি করলেন? বুকের ব্যথা নিয়ে কি করলেন? মারা গেলেন, ইন্তিকাল করলেন। আমরা সেখান থেকে একটা পঙ্গুত্ব বরণ করলাম রাজনৈতিকভাবে, যার ফলশ্রুতিতে আজও সেই মাসুল আমাদেরকে কি করতে হচ্ছে? গণতে হচ্ছে। দেখেন, আমরা 72-এর সংবিধান পেলাম, হুজুর করেনি, হুজুররা নাই। আরে 72-এর যে গণপরিষদ হয়েছিল, সেই গণপরিষদের কে সভাপতি ছিলেন? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তাকে নিয়ে সমালোচনা থাকুক, কিন্তু তিনি তো একজন আলেম। আরে সব আলেমদের দিয়ে তৈরি হয়েছে, কিন্তু আলেমরা যদি না বুঝে ওই সংবিধানে সই করে, তাহলে কি হবে? বুঝতে পারেননি? ছুরি চালাবে। 72-এর সংবিধান কপি করা হলো কাকে? কংগ্রেসের ভারতের মূলনীতিকে কপি করলো। 4টা মূলনীতি: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আর কি জাতীয়তা। আর 153টি অনুচ্ছেদ হলো, 11টি অধ্যায় হলো। সেই সংবিধানের সংশোধন করতে হয়েছে না হয়নি? 17 বার সংশোধন করতে হয়েছে। এখন আবার সংস্কার কমিটি তৈরি হয়েছে। আমরা বলি 100 বার করতে হবে, 200 বার করতে হবে। 100 বার করে ফেলেছে ভারত, 150 বার না কতবার। আমেরিকা করেছে, কিন্তু একটা সংবিধান পৃথিবীতে কখনো সংশোধনযোগ্য না। সেটার নাম কি? মহাগ্রন্থ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ক্লিয়ার কনসেপ্ট? এই জিনিসটাই হচ্ছে আমরা রাজনৈতিকভাবে কি করতে চাই? প্রতিষ্ঠিত করতে চাই। এখন কথা, খেলাফত হচ্ছে আমাদের মূল লক্ষ্য। খেলাফত হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বর্তমানে বাংলাদেশে খেলাফত আছে না গণতন্ত্র আছে? কিছুই নাই। আছে একটা বিপ্লবী সরকার, তাও নাই। ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাই না? এখন এই জায়গাতে আমাকে অনেকে জিজ্ঞাসা করলো, আমাদের ভাইয়েরা, যে আমরা গণতন্ত্রের এই পচাতন্ত্রের সাথে আমরা নাই। হ্যাঁ, খুব ভালো কথা, আমরাও নাই। কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট হলো, এটা কি গণতান্ত্রিকভাবে হয়েছে না সিলেকশনের মাধ্যমে হয়েছে? সিলেকশন। এখানে তোমাদের আমাদের আহলুল হাদিসদের ইয়া কোথায়, মানে প্রতিনিধি কোথায়? তখন আর উত্তর দিতে পারে না। কেন? সামাজিক এবং রাজনৈতিকভাবে যদি আপনি নেতৃত্ব না দেন, তাহলে আপনাকে কখনো মানুষ গ্রহণ করবে না। ওয়াজ মাহফিল করবেন, বক্তৃতা দেবেন, খালি পকেটে টাকা নিয়ে চলে যাবেন, আপনাকে মানুষ গ্রহণ করবে না। টাকা নেন, কিন্তু কি সমাজে মানুষ বিপদে পড়েছে, মামলা হয়েছে, আপনি সাথে যান, অ্যাডভোকেট নিয়োগ করতে পারেন, মামলা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। অসুখ হয়েছে, যান, ওখানে একটা ডাক্তার দেখান, আবার নিয়ে আসেন। ওকে পরের দিন ডাকেন তো, যে আন্দোলনে তোমাকে ঝাঁপাতে হবে, ইসলামের জন্য রক্ত দিতে হবে, ওই লোক আপনার জন্য দৌড়িয়ে যাবে। ওয়াজ শুনিয়ে কখনো শুধুমাত্র কি হয় না? ইসলামী আন্দোলন তৈরি করা যায় না, আহলুল হাদিসদের আন্দোলন তৈরি করা যায় না। আজকে জান্নাত বিক্রির আন্দোলন তৈরি করেছে আহলুল হাদিসরা, কিন্তু যেটার সাথে কি সামাজিক বাস্তবতার সাথে এই নিকট অতীতে একটা কি ব্যাপক বৈপরীত্য ছিল। যতক্ষণ পর্যন্ত সরাসরি মানুষের টাচে না যাবে, যতক্ষণ পর্যন্ত সরাসরি দায়িত্ব গ্রহণ করা না শিখবে, সামাজিক দায়িত্ব, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে নেতৃত্বের জায়গায় নিয়ে যাবে না, আল্লাহ দিবে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আলোকপাত করছিলাম সেটি হচ্ছে এই 72 পরবর্তী আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট হলো, এখানে আমাদের অনুপস্থিত। কেন? আমরা সামাজিক দায়িত্ব নিতে কি হয়েছি? ব্যর্থ হয়েছি। এর আগে সব জায়গায় ছিলাম না আমরা। ভাষা আন্দোলন কাদের? আমাদের। মাওলানা আকরাম খাঁ তৈরি করেছে। হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় আমাদের কি ছিল? পদচারণা ছিল। আমরা যদি এখান থেকে বিমুখ হয়ে যাই, তাহলে আমাদের সমাজ আমাদেরকে কখনো কি করবে না? ক্ষমা করবে না।
আইন বিভাগে আমাদের থাকতে হবে, বিচার বিভাগে থাকতে হবে, শাসন বিভাগে থাকতে হবে, এই পুরো জায়গাকে নিয়ন্ত্রণ। এখন গণতান্ত্রিক জায়গায় আমরা কতটুকু থাকবো আর কতটুকু থাকবো না, এটা হচ্ছে আলেম ওলামারা বসে আমরা শারিয়া অনুযায়ী সালফে সালেহিনের মানহাজের অনুসারে আমরা কাজ করব। গোটা দাগে যদি এখন আমি কথা বলি, সে কথা কি হবে? ভুল হবে। তবে অল সোর্স অফ পাওয়ার, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা মুদ্রা কথা, এটা হচ্ছে কি হারাম। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কনের এই কথা আমরা মানি না, কিন্তু এটার নামই শুধু কিন্তু গণতন্ত্র না। এখানে এক ধরনের গণতন্ত্র, আমেরিকা এক ধরনের, ব্রিটেনের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মেলা ভ্যারিয়েশন গণতন্ত্র আছে। আপনারা একটা খালি ছাত্ররা উত্তর দিতে হবে, বলেন তো গণতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র সবচেয়ে কোনটা খারাপ বেশি? গণতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র? হ্যাঁ, এই যে পুঁথি শিখানো হয়ে গেছে, স্বৈরতন্ত্র সবচেয়ে খারাপ। গণতন্ত্র থাকলে আপনি এখানে আলোচনা করতে পারবেন, দল পার্টি করতে পারবেন, স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। গণতন্ত্র যদি থাকে এগুলো পারবেন, মানবাধিকার কিছু অংশে বলতে পারবেন। দয়ামান ভারত, চায়না দুটা কি বিধর্মী রাষ্ট্র না? এখানে 8 লাখ গরুর গোস্ত খাওয়ার কারণে কি হলো? হত্যা করা হয়েছে। এটা মানুষ জানতে পেরেছে না পারেনি? হ্যাঁ, চায়নায় উইঘুরে শিশু সন্তানকে পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, জানতে পেরেছেন? ওখানে কি গণতন্ত্র আছে? নাই। কার? চায়নার তুলনায় গণতন্ত্র কোথায় বেশি এস্টাবলিশড? ভারতে। তাহলে ওখানে সেফ কারা বেশি? মুসলিমরা। কোন জায়গার তুলনায়? চায়নার তুলনায়। মাথাটা ক্লিয়ার করতে হবে তো। ওই যে মুফতি খালি একটা উড়ান্ত দুরান্ত ফতোয়া দিয়ে দিয়েছে, স্বৈরতন্ত্রের চাইতে গণতন্ত্র কি ভালো, রাজতন্ত্রের চাইতে গণতন্ত্র ভালো। রাজাই খালি রাজার বেটা রাজা করবে, আর কি কেউ রাজা হবে না। গণতন্ত্রে তো আরেকজনের রাজা হওয়ার কি আছে? সুযোগ আছে। মেন কথা হলো সৌদি আরবের রাজতন্ত্রকে আমরা মানি না? কেন মানি? ওদের পদের নামটি হচ্ছে খাদিমুল হারামাইন শরীফাইন। মানে কি? তারা কার সেবক, তাই না? তারা সেখানে সর্বোচ্চ যতগুলো 57টি মুসলিম রাষ্ট্র আছে, সবচেয়ে বেশি ইসলামিক শারিয়া কোথায় আছে? সৌদি আরবে। তারা এখনো কি ইয়ার সদস্য না? কি ওর নাম, ইসরায়েলেও এখনো কি দেয়নি, ওদের দূতাবাস দেয়নি। যারা আবার খলিফা মেনে নিয়েছে তুরস্কের কাকে? এরদোগানকে। আমরা বলি তারা তো ওখানে রাষ্ট্র কি দিয়েছে রে, ওই এম্বাসি দিয়েছে। ন্যাটো একটি জঘন্যতম পৃথিবীতে সংগঠন, যেটা ইহুদি খ্রিস্টানদের বাঁচানো এবং মুসলমানদেরকে মারার জন্য 49 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সদস্য কে বলো? তুরস্ক। সৌদি আরব তো না। তাহলে আমরা কি মনে করি, এই সোকল্ড গণতন্ত্রের চাইতে ওই কি রাজতন্ত্র ইসলামের পক্ষে আছে, এই জন্য ওইটা কম্পারেটিভলি ভালো। গণতান্ত্রিক পক্ষে যদি বেশিরভাগ ইসলামিক কাজকর্ম হয়, তন্ত্রমন্ত্র আমরা বুঝি না, সেটাতে কি ভালো? বিষয়টা ক্লিয়ার। আর ম্যাক্সিমাম জিনিস গণতন্ত্রের কি ইসলামের সাথে যায়। কিছু জিনিস মারাত্মক সাংঘর্ষিক, যেটা শিরক, ওটা আমরা প্রত্যাখ্যান করতে চাই। আমরা কি ক্লিয়ার হতে পারলাম? কম্পারেটিভলি আমি আমার ইলমে মিসকিনের দিক থেকে একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বিল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ইসলামের জন্য কবুল করেন, সবাই বিল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।